ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল, সাফ মানা আমেরিকার। তেহরান ইস্যুতে বিরোধে জড়াচ্ছে কি দুই মিত্র ট্রাম্প ও নেতানিয়াহু? বাংলাদেশ নয়, নেপাল ও ভুটানের মাধ্যমে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে চায় ভারত। প্রক্রিয়াটি কতটা জটিল হবে দিল্লির জন্য? আমেরিকার নৌবহরে হুথিদের হামলায় সাহায্য করেছে চীন, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কি আরো খারাপ হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে বিমান হামলা ও কমান্ডো অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোনো যুদ্ধ নয়। তবে তারপরও যদি ইসরায়েল হামলা চালায় ইরানে, তাহলে আঞ্চলিক সংঘাতের আগুনে মধ্যপ্রাচ্য পূর্বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় বিষয়, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ও চীন রাশিয়ার সমর্থন নিয়ে ইরান জ্বলে উঠলে বাঁচতে পারবে কি নেতানিয়াহুর ইসরায়েল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে এখনও সরেনি ইসরায়েল। চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সম্ভাব্য সময় নির্ধারণ করে ওয়াশিংটনের দরজায় একাধিক পরিকল্পনা পেশ করেছে তেল আবিব। স্ট্রাইক প্ল্যানে রয়েছে ফাইটার অ্যাটাক, ড্রোন স্ট্রাইক, স্যাটেলাইট নেটওয়ার্ক ও ইরানের মাটির নিচের গোপন স্থাপনায় স্পেশাল ফোর্সের অভিযান। এসব কার্যকর হলে অন্তত এক বছরের জন্য থামিয়ে দেয়া যাবে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণের অগ্রগতি, এমনটাই বিশ্বাস নেতানিয়াহু ও তার সামরিক বাহিনীর যুদ্ধবাজ জেনারেলদের। তবে তেল আবিবের ষড়যন্ত্রে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে তিনি আটকে দিচ্ছেন ইরানে আগ্রাসনের পথ। কিন্তু ইসরায়েলকে খেপিয়ে কেন এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র? ধ্বংসাত্মক অভিযান চালিয়ে ইরানের পরমাণু সক্ষমতায় জোরালো ধাক্কা দেওয়ার ইচ্ছা বহুদিন থেকেই জানিয়ে আসছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, গত কয়েক মাস ধরেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের উপর চাপ সৃষ্টি করছে ইসরায়েল। হোয়াইট হাউসের করিডোরে ঘুরপাক খাচ্ছে তেহরানের উপর হামলার নানা ধরনের পরিকল্পনা। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক হামলা নয়, বরং কূটনৈতিক সমঝোতা চায় ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে সীমিত পরিসরে হলেও এককভাবে ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নানামুখী উত্তেজনার মধ্যে চলছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা। ওমানের মাস্কট ও ইতালির রোমে 2 দফায় অনুষ্ঠিত হয়েছে সমঝোতা বৈঠক। ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনায় ফলপ্রসূ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্প প্রশাসনের তরফ থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইরানের উপর হামলা হলে প্রশ্নের মুখে পড়বে মার্কিন কূটনীতি, ভণ্ডুল হয়ে যাবে গোটা সমঝোতা চেষ্টা। নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, সাময়িকভাবে বোমা ফেলে প্রকল্প থামানো গেলেও অল্প সময়ের মধ্যেই বিকল্প পথে আরও জোরালোভাবে ফিরে আসবে ইরান। তেল আবিবের মারাত্মক পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ সচেতন তেহরান। নিজেদের উপর হামলা হলে কঠোর ও নির্ভুল পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তারা। প্রতিরক্ষা সক্ষমতা, অত্যাধুনিক মিসাইলের মজুত, সামরিক গোয়েন্দা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং চীন রাশিয়ার কৌশলগত সমর্থন, সবকিছু নিয়ে যে কোনো পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত ইরান। তেহরানে হামলা করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে চেয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সেই কৌশল এখন আর কাজে আসছে না। হোয়াইট হাউসের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক অভিযানে গেলে গভীর সংকটে পড়বে ইসরায়েল। ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যই পরিণত হবে ধ্বংসস্তূপে। আলোচনার টেবিলে ওয়াশিংটন তেহরানের সমঝোতার চেষ্টা নেতানিয়াহুকে করে ফেলছে একঘরে। পাল্টাপাল্টি আক্রমণের মতো কিছু ঘটলে মুহূর্তেই জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন। রয়েছে পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা। চলমান পরিস্থিতিতে ইরানের উপর এককভাবে হামলার ঝুঁকি নেবে কি ইসরায়েল? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশকে বাদ দিয়ে এবার নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত। আর এজন্য এরই মধ্যে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করেছে মোদী সরকার। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে হঠাৎ করে এই প্রকল্পগুলো স্থগিত করা হয়। ভারত বিকল্প হিসেবে নেপাল ও ভুটানের কথা ভাবলেও এই প্রক্রিয়া খুবই জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় 5,000 কোটি রুপির রেল প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের ওপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের প্রকল্প স্থগিতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত। বিশ্লেষকদের মতে, নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। এরই মধ্যে ভারত ও নেপালের মধ্যে 190 কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপনের পুরনো একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত সরকার। 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $14 বিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন অস্বস্তিতে ফেলেছে ভারতকে। পাশাপাশি এই প্রকল্পগুলো স্থগিতের ফলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স উন্নয়নের সুযোগ থেকেও বঞ্চিত হল বাংলাদেশ। অনেকেই মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি দিল্লির একটি সুস্পষ্ট বার্তা। ভারত বোঝাতে চাইছে বাংলাদেশ ছাড়াও তাদের বিকল্প পথ খোলা আছে। অন্যদিকে এটিকে বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ হিসাবেও দেখছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। লোহিত সাগরে মার্কিন নৌবহরে ইয়েমেনের হুথি যোদ্ধাদের চালানো মিসাইল হামলায় চীন সাহায্য করেছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। ওই হামলায় মার্কিন রণতরী বিকল হয়ে গেছে বলে দাবি করেছে হুথি যোদ্ধারা। ইয়েমেনে ধারাবাহিক হামলা ও সাধারণ মানুষকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতার সামনে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছে তারা। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। রেড সিতে ইয়েমেনের হুথি বাহিনীর সাঁড়াশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিকল হয়ে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। 20 এপ্রিল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি নিউজে প্রচারিত এক ভিডিওতে বিস্ফোরক এই তথ্য জানান প্রতিরোধ যোদ্ধাদের জ্যেষ্ঠ নেতা ও কমান্ডার মাহাদি আল মাসাদ। নিশ্চিত তথ্যের বরাত দিয়ে মাহাদি বলেন, মূলত ট্রুম্যান বিকল হওয়ার কারণেই তার জায়গায় মধ্যপ্রাচ্যে আর এক বিমানবাহী রণতরী কার্ল ভিনসন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে যে শুরুর দিকের হামলাতেই ট্রুম্যান বিকল হয়ে পড়েছে। নতুন বিমানবাহী রণতরীর আবির্ভাব আর কিছুই নয়, ট্রুম্যানের ব্যর্থতা। তবে হামলায় ট্রুম্যান বা নৌবহরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হামলার উদ্দেশ্যে ছোড়া সকল ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত করার দাবি তাদের। এদিকে ইয়েমেনে চলমান ধারাবাহিক বিমান হামলা এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতার সামনে বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যয় জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ট্রাম্প পালিয়েও বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি জানিয়েছে তারা। বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধে হামলার যে অপরাধ, সেসবের জন্য ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সে যেই হোক না কেন, যেখানেই পালাক না কেন, প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনতার সামনে তার কঠোর বিচার করা হবে।
গাজায় যতদিন যুদ্ধ চলবে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ততদিন মার্কিন ও ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চলবে বলে প্রতিশ্রুতি জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে মার্কিনীদের বিরুদ্ধে লড়াইয়ে চীন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে হাত মিলিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রেড সিতে মার্কিন নৌবহরে হামলা চালিয়ে যেতে ইয়েমেনিদের নানা রকম তথ্য দিয়ে সাহায্য করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চ্যাংগুয়াং নামে চীনের একটি স্যাটেলাইট কোম্পানি ইরান সমর্থিত এই যোদ্ধাদের সরাসরি মার্কিন জাহাজগুলোর ছবি ও অবস্থান বিষয়ক তথ্য উপাত্ত সরবরাহ করছে, যাতে তারা যথাযথভাবে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। চীনের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট ওই স্যাটেলাইট কোম্পানিটি। এ নিয়ে অভিযোগ জানানোর পরও বেইজিং তা কানে তুলছে না বলে জানিয়েছে ওয়াশিংটন। এতে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইয়েমেনি যোদ্ধাদের সাথে চীনের এই সংশ্লিষ্টতা কোনোভাবেই বরদাস্ত করবে না বলে কঠোর বার্তা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে এ ধরনের কোনো কিছুর ব্যাপারে ওয়াকিবহাল নয় বলে জানিয়েছে চীন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এদিকে ইয়েমেনে হামলা পরিকল্পনার স্পর্শকাতর তথ্য ফাঁসের নতুন অভিযোগে আবারও ফেঁসে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেস। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন, আহত 30 জনেরও বেশি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিগন্যাল প্রাইভেট চ্যাট গ্রুপে স্ত্রী, ভাই, ব্যক্তিগত আইনজীবী সহ অনেকের কাছে হামলার পরিকল্পনা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগেস। এতে রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উপর আস্থা রাখার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। সিগন্যাল চ্যাট গ্রুপের তথ্য নিয়ে দ্য আটলান্টিক ম্যাগাজিনের জেফরি গোল্ডবার্গ মার্চের শেষে প্রতিবেদন প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। গোল্ডবার্গের ধারণা, দুর্ঘটনাক্রমে তাকে চ্যাট গ্রুপে যুক্ত করা হয়েছিল। এদিকে ইয়েমেনের হুদেইদা প্রশাসনিক এলাকায় 80 জনকে হত্যার একদিন বাদেই রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি বাহিনীর সম্ভাব্য অবস্থানে হামলার কথা বলা হলেও হতাহতের সিংহভাগই সাধারণ নিরস্ত্র মানুষ। 15 মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক হামলায় 2 শতাধিক মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুর একদিন আগেও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির এক উদাহরণ হয়ে রইলেন তিনি। দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস। বিনয়ী আচরণ ও দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন পোপ ফ্রান্সিস। তবে ব্যক্তি জীবনে কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনার শিকারও হয়েছিলেন তিনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হাজার হাজার মানুষের সামনে শেষবারের জন্য ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য আহ্বান করলেন। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে বললেন। পোপের পক্ষ থেকে এই বাণী পাঠ করলেন তারই একজন সহকারী। মৃত্যুর আগে আবারও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্টা মার্টায় তার বাসভবনে মারা যান এই ধর্মগুরু। মৃত্যুর একদিন আগে ইস্টার সানডে উপলক্ষে ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য আশীর্বাদ কামনা করেন পোপ ফ্রান্সিস। গাজায় জিম্মি মুক্তি ও নিরীহ ফিলিস্তিনেরও ছিল তারই অংশ। দীর্ঘদিন ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছিলেন খ্রিস্টানদের এই সর্বোচ্চ ধর্মগুরু। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের 14 ফেব্রুয়ারি ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। এমনকি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয় তাকে। 1936 সালে 17 ডিসেম্বর জন্ম পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। বাবা মারিও আর রেগিনা সেভোরি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। 1969 সালে ধর্মযাজক হন। 1998 সালে আর্জেন্টিনার আর্টস বিশপ বা প্রধান ধর্মযাজক হন তিনি। শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনিডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সমকামী, উভকামী ও রূপান্তরকামী সহ সবার জন্য ক্যাথলিক গির্জা উন্মুক্ত করেছিলেন তিনি। নিয়ম নীতি মেনে গির্জায় এসে প্রার্থনা করার অনুমতি পায় তারা।
বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্য ছিল তার আজীবনের লালিত স্বপ্ন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সম্প্রতি আলোচনায় এসেছে আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই দিয়ে বানানো এক ভিডিওতে দেখা যাচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে নির্মিত হয়েছে ইহুদিদের থার্ড টেম্পল। জায়নিস্টদের জন্য এই থার্ড টেম্পল নির্মাণ শুধু রাজনৈতিক পরিকল্পনাই নয়, এর পেছনে রয়েছে গভীর এক কারণ। টেম্পল মাউন্ট, টেম্পল অব সলোমন ও আল আকসার ইতিহাস ও জায়নবাদীদের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। আল আকসা মসজিদ ভেঙে উপাসনালয় নির্মাণের ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েলের জায়নিস্টরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও। এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায় আল আকসা ধ্বংস করে সেখানে তৈরি করা হচ্ছে ইহুদিদের তৃতীয় মন্দির। শুধু তাই না, শত শত ইহুদিকে দেখা গেছে আল আকসায় প্রবেশ করতে। ওয়েস্টার্ন ওয়ালের সামনে তারা পালন করেন এক বিশেষ ধর্মীয় রীতি। জায়নবাদী ইহুদিদের বিশ্বাস অনুসারে আল আকসা মসজিদ ভেঙে তৃতীয় মন্দিরে ভিত্তি স্থাপন করলে ও আরও কিছু কার্যক্রম পালন করলেই পৃথিবীতে আসবেন তাদের মাসিহ। আর এই ঘটনা ঘটবে অষ্টম দশক শেষ হওয়ার আগেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই কারণে কি ফিলিস্তিনিদের সরাতে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? পবিত্র আল আকসা মসজিদের ইতিহাস অনেক পুরনো। জায়গাটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় নথিপত্র অনুযায়ী প্রথম উপাসনালয় নির্মাণ করেন নবী সুলাইমান আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব 950 অব্দের আশপাশে কোনো এক সময়ে। কথিত আছে এই নির্মাণ কাজ কোনো মানুষ করেনি, বরং জিনজাতি করেছে। ইহুদি ধর্মাবলম্বীরা এই স্থাপনাটিকে মন্দির হিসেবে দাবি করলেও মূলত সেখানে মনোথিইজম বা একেশ্বরবাদ চর্চা করা হতো। অর্থাৎ এই স্থাপনাটি মূলত একজন সৃষ্টিকর্তার উপাসনা ও তার উদ্দেশ্যে কোরবানির জন্য নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 580 অব্দের আশপাশে ব্যাবিলনীয় শাসক নেবুজারদানেজার এই মসজিদটি ধ্বংস করে দেন ও বনী ইসরায়েলদের বন্দী করে নিজ দেশে নিয়ে যান। খ্রিস্টপূর্ব 538 অব্দে ইরানিরা ইরাক জয় করে রাজা সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে। তখন বনী ইসরায়েলদের বলা হয় তারা চাইলে নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। উজাইর আলাইহিসসালামের নেতৃত্বে দাসত্ব থেকে মুক্তি লাভ করে তারা ফিরে আসেন ফিলিস্তিনে এবং মসজিদটি পুনর্নির্মাণ করেন, যাকে বর্তমান সময়ে ইহুদিরা বলে থাকেন দ্বিতীয় মন্দির। আর এই মসজিদ দেখাশোনার দায়িত্ব পান জাকারিয়া আলাইহিসসালাম। তবে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্মের মাত্র 70 বছর পর রোমানরা এই দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে দেয়। 705 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 73 বছর পর উমাইয়াদ খিলাফতের আমলে খলিফা আল ওয়ালিদ বর্তমান আল আকসা মসজিদটি নির্মাণ করেন। এরপর মসজিদটি এক এক সময় এক এক শাসকের অধীনে যায়। কখনো উমাইয়াদ, কখনো ওসমানীয়, আবার কখনো ব্রিটিশ শাসনের অধীনে ছিল আল আকসা মসজিদ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইহুদিদের নজর আল আকসা মসজিদের উপর পড়ে। আর এর পেছনে শুধু রাজনৈতিক কারণ না, রয়েছে গভীর ধর্মীয় কারণও। ইহুদি জায়নবাদীদের একটি জটিল ধর্মীয় বিশ্বাস রয়েছে। যখন নবী মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনী ইসরায়েল জাতি মিশর থেকে মুক্ত হয়ে আসে, তখন তারা বহুকাল মরুভূমিতে অবস্থান করেন। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম তাদের বলেন, সৃষ্টিকর্তা তাদেরকে ফিলিস্তিনের পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু তারা ফিলিস্তিনে থাকা শত্রুদের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, যদি মুসা ও সৃষ্টিকর্তা ফিলিস্তিন স্বাধীন করে দেয় তাহলেই কেবল তারা প্রবেশ করবে, কিন্তু নিজেরা যুদ্ধ করতে পারবে না। ফলে তখন তারা ফিলিস্তিন জয় করতে পারেনি। এই কারণে জায়নবাদীরা নিজেদের অপবিত্র মনে করেন। তাদের বিশ্বাস, বিশেষ কিছু রীতি পালন করলেই তাদের এই অপবিত্রতা দূর হবে। এছাড়াও জায়নবাদীদের বিশ্বাস, ইহুদি শাস্ত্রমতে যখন তারা সবাই পবিত্র ভূমি অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে জড়ো হবেন, জেরুজালেমের পূর্বে অবস্থিত জলপাই পাহাড়ে বিশেষ প্রক্রিয়ায় একটি লাল গাভী কোরবানি করবেন এবং আল আকসা ধ্বংস করে সেখানে তৃতীয় মন্দির নির্মাণ করবেন, তখন পৃথিবীতে আসবে তাদের মাসিহ ও উদ্ধারকারী। খ্রিস্ট ও ইসলাম ধর্মমতে মাসিহ ইতোমধ্যেই চলে এসেছেন, যাকে আমরা নবী ঈসা আলাইহিসসালাম হিসেবে চিনি, আর খ্রিস্টানরা যীশু খ্রিস্ট নামে। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে মানতে অস্বীকার করে। এর কারণ ঈসা আলাইহিসসালাম ছিলেন ধর্মীয় সংস্কারক, অথচ ইহুদিরা অপেক্ষায় ছিল একজন মহান রাজার।
পূর্বের আলোচনা অনুযায়ী দেখা যায় জায়নবাদী ইহুদিদের বিশ্বাস নবী ঈসা আলাইহিসসালাম প্রকৃত মাসিহ ছিলেন না, বরং শেষ সময় অর্থাৎ কিয়ামতের আগে যদি তারা নির্ধারিত 3টি কাজ করতে পারে তাহলেই পৃথিবীতে আসবেন তাদের মাসিহ, যিনি একজন শক্তিশালী রাজা হবেন আর তিনি হবেন নবী দাউদ আলাইহিসসালামের বংশধর। ইসরায়েলের এই চরমপন্থী গোষ্ঠীর মতে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে তারা প্রথম শর্তটি পূরণ করে ফেলেছেন। 2025 সালের শুরুতে গুঞ্জন উঠে খোঁজ পাওয়া গেছে বিশেষ লাল গাভীটিরও এবং কোরবানিও করা হয়ে গেছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে শুধুমাত্র আল আকসা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ করাটাই বাকি। জায়নবাদীদের সাম্প্রতিক প্রচারণা দেখে মনে হচ্ছে হয়তো সত্যিই তারা বাকি 2টি শর্ত পূরণ করতে পেরেছেন। তৃতীয় মন্দির বানিয়ে ফেলতে পারলেই ঘটবে চিরন্তন মুক্তি। আসলেও কি তাই? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 15 জন জরুরি সেবাকর্মীকে ঠান্ডা মাথায় হত্যা ইসরায়েলি সেনাদের অপেশাদারী আচরণ বলে দায়সারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেল আবিব। গাজায় বর্বর হামলা চালিয়ে 24 ঘন্টায় আরো 32 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চিকিৎসক সহ জরুরি সেবাকর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের তদন্ত প্রতিবেদনে ঘটনাটি ধামাচাপা দিতে অপচেষ্টার অভিযোগ নাকচ করা হয়েছে। এক ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করার কথাও জানিয়েছে ইসরায়েলের সেনা সদর। প্রতিবেদনটি নাকচ করে একে মিথ্যায় ভরপুর বলেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার প্রেসিডেন্ট ইউনিস আল খাতিব বলেছেন, তদন্ত প্রতিবেদনের বর্ণনায় পরস্পর বিরোধী তথ্য উপস্থাপন করা হয়েছে। গুলি করে হত্যার আগে চিকিৎসকদের বহরে থাকা ফিলিস্তিনিদের সাথে কথা বলেছেন সেনারা, যা মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওতে প্রমাণ হয়েছে। গত 23 মার্চ ফিলিস্তিনের রাফায় অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ির বহর আটকে 15 জনকে গুলি করে হত্যার পর এতে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ইসরায়েল। পরে মাটিচাপা একটি লাশের পকেটে পাওয়া মোবাইল থেকে হত্যার সময় রেকর্ড হওয়া ভিডিও উদ্ধার হয়। এদিকে সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণে অন্তত 32 জনকে হত্যা করেছে দখলদার সেনারা। হামলা হয় মূলত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আবাস আর তাঁবু লক্ষ্য করে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।